সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রি। এই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি একটি বিশ্লেষণধর্মী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। এখানে কার ক্ষতি হলো এবং কার লাভ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করে। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জামাত এবং এনসিপির চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন, তখন বিএনপি মোটামুটি বাধা দিয়েছিল। বিএনপি বলেছিল কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। কিন্তু সেই বিএনপি তাদের ভুল পাল্টেছে। সংসদে গত অধিবেশনের মাধ্যমে তারা আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করেছে এবং যারা আওয়ামী লীগ করবেন তাদের জন্য তারা 14 বছরের জেলের বিধান রেখেছেন, শাস্তির বিধান রেখেছেন। এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি, দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতির আকাশে এখন যে নতুন বিতর্কের সূচনা হয়েছে। এই বিতর্কের গণগোটা কতদিন চলবে, কতক্ষণ চলবে, কতকাল চলবে এবং কিভাবে সেটা শেষ হবে, এখানে কার ক্ষতি এবং কার লাভ হলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রশ্ন উঠেছে, দেশের অন্যতম প্রাচীন দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে বয়স, সেই বয়সের বাংলাদেশে কোনো দল নেই। এমনও অনেক মানুষ রয়েছেন যারা জন্মগতভাবে আওয়ামী লীগ করেন, যারা সবসময় আজকে 50, 60, 70, 80 বছর ধরে পারিবারিকভাবে আওয়ামী লীগের নৌকাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং নৌকাকে সবসময় ভোট দেন। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি সেই ইতিহাসের দিকে না গিয়ে সুজা আপনাদের সামনে তুলে ধরছি এখানে কার ক্ষতি এবং কার লাভ হলো। আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা বিষয়ে সংসদের যে উত্তাপ ছিল, আলোচনা ছিল, সমালোচনা ছিল, এতে বিএনপি না এনসিপি না জামাত লাভবান হয়েছে সেটা আপনারা অনেকেই অনুমান করতে পারেন। আমি বলছি, আমার ধারণা হচ্ছে এই একটি সিদ্ধান্তে কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বা বিশৃঙ্খলা বয়ে আনবে? কার পকেট ভারী হবে আর কার পকেটে বা কার কপালে জুটবে দুশ্চিন্তার চাপ? আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে তুলে ধরছি কার ক্ষতি কার লাভ, এর খতিয়ান। কার লাভ হবে এটা সম্ভাব্য সুবিধাপ্রাপ্ত পক্ষ কারা হবে? প্রথমেই আমি আপনাদের সামনে বলছি বিকল্প রাজনৈতিক শক্তি লাভ হবে। এখানে যদি আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি গড়ে উঠতে পারে, স্বাধীনতার পক্ষের শক্তি, যেমন বাম গণতান্ত্রিক জোটগুলো রয়েছে, যারা আওয়ামী লীগ সমমনা, তারা যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আওয়ামী লীগের বুটগুলোর কারণে তারা এগিয়ে যেতে পারে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ মাঠে না থাকে আর তারা যদি জোরালো ভূমিকা রাখতে পারেন তাহলে এই আওয়ামী লীগের বুটগুলো, তৃণমূলের বুটগুলো, যে 35% বুট রয়েছে, সেই বুটগুলো তাদের বাসকে চলে যেতে পারে। এখানে এনসিপির লাভবান হতে পারে, জামাত লাভবান হতে পারে, কিন্তু বিএনপির লাভবান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এক। দ্বিতীয়ত, নতুন প্রজন্ম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আজকে যারা নেতৃত্ব দিয়েছিলেন যে সমন্বয়করা, তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন এবং এনসিপিও কয়েক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আমরা যারা এনসিপির যে কয়েকজনকে সামনে দেখতে পাচ্ছি, সংসদে দেখতে পাচ্ছি, এটা মূলত এনসিপি নয়, এটা হচ্ছে জামাত শিবিরের একটি ভার্সন। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, উমামা ফাতেমা সহ, তাসনিম জারা এবং আরও অনেকে, মাহফুজ এবং ডক্টর তাসনুবা জাবিন সম্ভবত, তাদের একটি প্ল্যাটফর্ম যদি আগামী নির্বাচনে কে সামনে নিয়ে কাজ করতে পারে তাহলে তাদের দ্বারা আওয়ামী লীগের ভোট ব্যাংককে হানা দেওয়া যাবে। এখানে রাজনৈতিক বিজয় হিসাবে তারা তাদেরকে ধরে নিতে পারেন, কিন্তু এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে যা রাজনীতিতে নতুন মেরুকরণ বা সমীকরণ সৃষ্টি করবে।
তৃতীয়ত আমি আপনাদের সামনে বলছি ক্ষুদ্র রাজনৈতিক দল। বড় গাছের ছায়া ছোট গাছ যেমন বাড়তে পারে না, তেমনি আওয়ামী লীগের অনুপস্থিতিতে ছোট দলগুলো নিজেদের সমর্থন প্রমাণের সুযোগ পাবে। যেমন গণ অধিকার পরিষদ রয়েছে, জুনায়েদ সাকির দল রয়েছে, মাহমুদুর রহমান মান্নার দল রয়েছে, যেমনটা রয়েছে ১৪ দল, যেমনটা রয়েছে জাতীয় পার্টি, যেমনটা রয়েছে হেফাজত এবং খেলাফত মজলিস। যদি এই দলগুলো জামাতের পকেটে না ঢুকে, বিএনপির পকেটে না ঢুকে, তাহলে তারা আগামী নির্বাচনে যদি নিরপেক্ষ সহাবস্থান রাখতে পারেন, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের যে 35% ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক থেকে কিছু ভোট তাদের পকেটে চলে যেতে পারে, তাদের বাস্কে চলে যেতে পারে, আর সেখানে বিএনপি কোণঠাসা হতে পারে এবং বিএনপির রাজনীতি হুমকির সম্মুখীন হতে পারে। এখন আমি আপনাদের সামনে তুলে ধরব কার ক্ষতি, সম্ভাব্য ঝুঁকি ও সংকটের দিক কোনটি হবে। প্রথম হচ্ছে গণতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কোনো বড় দলকে নিষিদ্ধ করা আন্তর্জাতিক মহলে অগণতান্ত্রিক চর্চা হিসাবে চিহ্নিত হয়। এতে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। আর আওয়ামী লীগ যদি না থাকে, তা আওয়ামী লীগের মতন যদি বিশাল ভোট ব্যাংক না থাকে, বিশাল জনসমর্থনের মানুষ যদি না থাকে, তাহলে বিএনপি একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, স্বৈরাচারের দিকে এগিয়ে যেতে পারে, আবার দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এটা আন্তর্জাতিক মহল মনে করে। দ্বিতীয়ত, আন্ডারগ্রাউন্ড রাজনীতির ঝুঁকি রয়েছে। প্রকাশ্যে রাজনীতি করতে না পারলে আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী গোপন অথবা উগ্রপন্থার ঝুঁকি নিতে পারে। এতে আভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি বাড়তে পারে। এতে বিএনপির রাজনীতি ভবিষ্যৎ নষ্ট হতে পারে, দেশের ভবিষ্যৎ নষ্ট হতে পারে, জামাত এবং এনসিপি লাভবান হতে পারে। তৃতীয়ত, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি। দল নিষিদ্ধের সংস্কৃতি চালু করা হলে ভবিষ্যতে যে বিএনপিকে নিষিদ্ধ করা হবে না, আবার জামাতকে আওয়ামী লীগ যেভাবে তার ক্ষমতা থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে নিষিদ্ধ করেছিল, সেভাবে যে আবার জামাতেরকে নিষিদ্ধ করা হবে না, এনসিপিকে নিষিদ্ধ করা হবে না। আর বিএনপি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সাস্টেন করতে পারে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে, তাহলে এমনও সময় আসবে বিএনপি আইন করে, যখন ভোট মেজরিটি পাবে, তখন আইন করেই জামাত এনসিপিকে নিষিদ্ধ করে দিবে। তখন এই দেশে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে এবং বিএনপির মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। এখন আপনারা বিচার বিশ্লেষণ করুন। আমি শুধু আপনাদের সামনে একটি কাব্যিক ছন্দমালা তুলে ধরছি। ছন্দটা হচ্ছে তাই: পুরানো চাল বাতে পারে কেউ বা বলে বিষ, নিষিদ্ধের এই খেলায় আছে লাভ ক্ষতির হিস। এখন আপনারাই বিচার করবেন, আপনারাই দেখবেন এখানে কার লাভ হলো, কার ক্ষতি হলো। এখন পরিশেষে শুধু আমি আপনাদের সামনে বলবো, গণতন্ত্রের নামাবলিতে চলুক লড়াই জারি, দল নিষিদ্ধের চেয়ে কি বেশি মানুষের মুক্তি বাড়ি? আমাদের মানুষের কি মুক্তি হয়েছে? ২৬শে জুলাই আন্দোলনে কি মানুষের মুক্তি হয়েছে? আমাদের রাজনীতির কি মুক্তি হয়েছে? গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? আমরা চাই না। আমরা চাই একটি সুন্দর, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রের মাধ্যমে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, বিশ্বে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় দিতে পারবো। এখন পরিশেষে আমি আপনাকে বলবো, একটি দলকে নিষিদ্ধ করা কেবল আইনি সিদ্ধান্ত নয়, বরং এটি সুদূর প্রসারী রাজনৈতিক জুয়া মনে হয়। আপনারা কি মনে করেন? যদি অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা যায়, তবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি অগণতান্ত্রিক আচরণ করবে না রাষ্ট্রের সাথে, মানুষের সাথে। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে, আমাদের দেশের নেতারা শুধু চেয়ার বদলে, পোশাক বদল করেন, মানুষ বদল করেন, চেয়ার তো ঠিকই রয়েছে। তারেক রহমান আজকে যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তো দীর্ঘ 15-16 বছর শেখ হাসিনা বসেছিলেন, এই চেয়ারেই তো খালেদা জিয়া বসেছিলেন, এই চেয়ারেই তো রাষ্ট্রপতি এরশাদ বসেছিলেন। তাহলে কি পরিবর্তন হলো দেশের?
আমাদের সবাই তো নেতারা বড় বড় কথা বলেন, দেশের জন্য মঙ্গল করতে চান, কিন্তু যখন চেয়ারে বসেন তখন তারা বেমালুম আমাদের জনগণের কথা ভুলে যান। আপনি দেখেন সাধারণ মানুষ কি ভাবছে। এই নির্বাচনের আগেই তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো বিএনপির উপর একটি বড় ঝুঁকি ছিল। কি, বিএনপি যদি নির্বাচন আদায় করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, তাহলে বিএনপিও কালের বিবর্তনে হারিয়ে যেতে। জামাত এনসিপি সেটাই চেয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদও সেটাই চেয়েছিল। আন্তর্জাতিক মহলের অনেক ডিপ স্টেটও সেটা চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মুসলেকা রহমানকে মুসলেকা দিয়েই আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলো। এটাই নাকি? যদি এমন হয় তাহলে সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই ডিপ স্টেট মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু কেবল রাজনৈতিক উদ্দেশ্যে নিষিদ্ধ করা হলে হিতে বিপরীত হতে পারে। আওয়ামী লীগকে আমি আপনাদের বলে রাখলাম, বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হলে প্রতিশোধ নয়, বরং ইনক্লুসিভ রাজনীতির পথ আপনাকে খুঁজে বের করতে হবে। জনাব তারেক রহমান এবং বিএনপিকে আমি বলছি, আপনারা একটি সুন্দর ধারা রাজনীতির প্রবর্তনের চেষ্টা করুন, যেমনটা জিয়াউর রহমান করেছিলেন। ইনক্লুসিভ রাজনীতির পথ জিয়াউর রহমান প্রশস্ত করে দিয়েছিলেন এবং বাংলাদেশ তার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাওয়ার একটি পথ প্রশস্ত হয়েছিল। আজকে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিসের জন্য? বাংলাদেশের এতদিন রাজনীতিটা স্থিতিশীল ছিল। আজকে আওয়ামী লীগের এই স্বৈরাচারী ব্যবস্থার পিছনে দায়ী কারা, আপনাদেরকে খুঁজে বের করতে হবে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নিষিদ্ধ করাই, পাঠক আপনি কি মনে করেন নিষিদ্ধ করাই কি সব সমস্যার সমাধান, নাকি আদর্শের লড়াই মাঠে হওয়া উচিত? যদি আদর্শের লড়াই হয়ে থাকে, মাঠে হওয়া উচিত হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং ভিডিওগুলো শেয়ার করে একে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের এই পর্যন্ত শুভেচ্ছা ও অভিনন্দন আবারও জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।